অমর্ত্য সেন বলছে শিক্ষা দিতে হবে। আমাদের এই ঢাকা শহরে আপনি খেয়াল করে দেখেন তো সরকারি স্কুলগুলো অবস্থা কি, কয়টা ছাত্র আছে, কি পড়াশোনা হচ্ছে, পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তাকায় দেখেন। আমরা মধ্যবিত্ত যারা আছে সবাই লোন করে হলো আমার ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, পাঠাবো না। আরেকটা দৃশ্য আছে, আমাদের দরিদ্র জনগণ যাদেরকে আমাদেরকে শিক্ষিত করতে হবে, তাদের ক্যাপাসিটি বাড়াইতে হবে, তাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? সরকারি প্রাথমিক স্কুলও না, মাদ্রাসায়। খোঁজ নিয়ে দেখেন মাদ্রাসার সাথে তুলনা করে দেন এই ঢাকা শহরে প্রত্যেকটা মাদ্রাসা জমজমাট একেবারে। আমি দেখি কয়েকটাতে দেয়া ছাত্র বড়া গিজগিজ করছে, বেতন দিতে হয় 1500 টাকা, কিন্তু তবু ছাত্র আছে। পাশের সরকারি প্রাইমারি স্কুলটাই নাই। কেন হচ্ছে এটা? এই যে মাধ্যমে আমরা কি তৈরি করছি? দারিদ্র তৈরি করার একটা ফ্যাক্টরি বানিয়ে রাখছি। দরিদ্র হচ্ছে কারণ তাদের স্কিল ডেভেলপ করছে না, ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে না, যার ফলে আমরা করছি। আমরা খালি বলছি যে শিক্ষা খাতে বাজেট বাড়াও, স্বাস্থ্য খাতে বাজেট বাড়াও। এই বাজেটগুলো কোথায় ব্যয় হচ্ছে? এই বাজেট কি আমরা যে দরিদ্র উন্নয়নের কোনো কাজে লাগছে? আমাদের কিন্তু সেই প্রশ্ন করতে হবে। আমি স্বাস্থ্য খাতের বাজেটটা একটু দেখছিলাম এবার 22 টাকা বাড়ছে পার হেড স্বাস্থ্য খাতের বাজেট। আমরা বলছি না খুব স্বাস্থ্য খাতে আমরা, এবং এবারে বাজেটের আরেকটা স্লোগান, নট ইনফ্রাস্ট্রাকচার, পিপুল ইজ দ্য প্রায়োরিটি। সেই প্রায়োরিটি হচ্ছে এবারের বাজেটে গতবারের তুলনায় 22 টাকা বাড়ছে পার হেড। গতবার ছিল 2413 টাকা, এবার বোধ 2433 টাকা, এরকম একটা বাজেট হয়েছে। লুক এট দ্যাট। এখন ভিতরে গেলে আরও আমাদের মাথার ভিতরে গিয়ে দেখছে যে এই টাকাটাও কোথায় খরচ হবে আমরা ঠিক জানি না, কিন্তু আসলে বাড়ছে। আমাদের যে পকেট খরচ বাদে স্বাস্থ্যের জন্য, আমরা এখনও কি এই যে সাধারণ মানুষের জন্য একটা ফ্রি হেলথ কেয়ার ব্যবস্থা করতে পারি নাই। কিন্তু এই যে আমরা বলছি চীন, আমি উদাহরণ দিচ্ছি, আমি একটু সময় নেব অনুবাদ একটা চীনের উদাহরণ। আমি চীনের পভার্টি নিয়ে কিছু গবেষণা করেছি। আমি মানব ইতিহাসে সবচেয়ে বড় সাকসেস একটা হচ্ছে চীনের সাকসেস। চীন গত 3 থেকে 4 দশকে 700 মিলিয়ন লোককে পভার্টি থেকে তুলে আনছে। 700 মিলিয়ন লোককে এই কয়েক দশকে পভার্টি থেকে তুলে আনছে। এই চীনের যে 700 মিলিয়ন, এটা পুরা ইউরোপের চেয়ে বেশি। এরা দরিদ্র ছিল, নেহায়েত দরিদ্র ছিল, এবং যদি আপনি ইভেন 80-র দশকেও চীনের পভার্টি, পাকিস্তানের পভার্টি, বাংলাদেশের পভার্টি, ইন্ডিয়ান পভার্টি অলমোস্ট সেম ছিল। তারা 700 থেকে 800 মিলিয়ন এই যে জনগণকে এই যে পভার্টি থেকে এরকম ডিক্লেয়ার করছে তারা 3 বছর আগে, জিরো পভার্টি, একজন পভার্টি পাবেন না আপনি চীনে। তারা কিভাবে করলো? এটা কি শুধু তাদের পার ক্যাপিটাল জিডিপি বৃদ্ধি? না, শুধু পার ক্যাপিটাল জিডিপি বৃদ্ধি না, চীনের একটা প্রধান শক্তি ছিল শিক্ষা, স্বাস্থ্য, স্কিল ট্রেনিং, হাইজেনিক। তারা প্রথম থেকে যে এই মানুষের ক্যাপাসিটি, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য তারা ইনভেস্ট করছে। এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের ফলে চীনের যেটা আপনি দেখেন, চীনেরা যে কোনো টেকনোলজি ইজিলি অ্যাডপ্ট করতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে হিউম্যান ক্যাপিটালটা তারা ডেভেলপ করে দিচ্ছে, সেটা কিন্তু এই ব্যবস্থাটা তৈরি করছে। আরেকটা ঘটনা বলি, চীন শুধু টেকনিক্যাল মাধ্যমে কিন্তু পভার্টি রিডাকশন করেনি, এটাকে সামাজিক একটা বিপ্লবে নিয়ে আসছে, সামাজিক একটা মুভমেন্টে নিয়ে আসছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি বলি। আমি চীনে এরকম একটা সেমিনার হচ্ছিল, দেখি আমার এক বন্ধু, চাইনিজ বন্ধু, সে রুম থেকে বাইরে যাচ্ছে, ফোন করছে, আবার আসছে, বাইরে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট হ্যাপেন? সে বলল, এর মুদ্রা কথা হচ্ছে চীনে ওরা এই দরিদ্র লোকদেরকে অ্যাডভাইস করার জন্য তারা তাদের শিক্ষিত লোকের সাথে, দরিদ্র ফ্যামিলিকে শিক্ষিত ফ্যামিলির সাথে ট্যাগ করে দিছে। প্রত্যেক শিক্ষিত লোকের, সে সরকারি চাকরি হোক, ইউনিভার্সিটির প্রফেসর হোক, বিজনেসম্যান হোক, তার দায়িত্ব হচ্ছে একটাকে 2টা ফ্যামিলিকে অ্যাডভাইস করা তাদের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে। সে আমাকে বলল, তার একটা ফ্যামিলিতে একজন অসুস্থ হয়ে গেছে,
এবং সেটা বেশি তাকে হসপিটালাইজ করতে হবে এবং সে বারবার বেড়ে যাচ্ছে, তার সাথে ফোনে কথা বলছে, তাকে কোথায় হসপিটাল নেবে, কোন ডাক্তারের সাথে করবে, সে হসপিটালে কথা বলছে। এই লুক এট দ্যাট, এই যে সামাজিক বিপ্লব, এটা কি সরকারের একা সম্ভব? এই যে সামাজিক বিপ্লব চীনে করলো, এই যে প্রত্যেক শিক্ষিত লোকের সামাজিক দায়িত্ব করে দিল যে তুমি 2টা লোককে, আমরা জানি এই যে দরিদ্রদের আমরা বলছি যে তাদের কিন্তু খালি অর্থের অভাব না, তাদের জ্ঞানের অভাব আছে, আইডিয়ার অভাব আছে। এটা তো আমরা যদি দিতে পারি সামাজিকভাবে, আমরা কিন্তু সেই দিকে কোনো লক্ষ্য নাই, কিছুই করছি না। যাই হোক, আমি আর বাড়াবো না। সামাজিক নিরাপত্তা নিয়ে যেটা অনেক মোস্তফা বলছে, আমি বলবো না, ছোট্ট একটু ট্যারিফ নিয়ে বলবো, কারণ ট্যারিফ নিয়ে অনেক বড় বিষয় বলার সময় হবে না, আমি জানি সময় নাই। এই যে ট্যারিফ, এই যেটা হলো এবার, এবং আমাদের সরকার চাপে পড়া, বিশেষ করে আরেকটা খুবই দুঃখজনক ঘটনা যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসকে সরকার আইদার বুঝতে পারে নাই অথবা না বোঝার বান করে, যেটার ফিউচার কনসিকুয়েন্স উইল বি ভেরি হিউজ। যেমন আমাদের অন্যতম একটা আমাদের রপ্তানির ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ নামে যে ট্যারিফ বাড়াই দিল, তাই না, সব দেশের জন্য, আমাদের দেশের জন্য। এই যে এটা কিন্তু একটা আমাদের অর্থনীতির একটা চরম আঘাত। আমাদের সরকার কি করলো, মনে হচ্ছে না এটা তেমন কিছু হবে না, আমরা এটা ম্যানেজ করে ফেলতে পারবো, কি করব। এই যে আমরা ম্যানেজ করতে যাচ্ছি, ম্যানেজ করার এর ইফেক্টটা ইকোনমিতে কি হবে।